ওর পাশে বাকি দুই যা ও চুপচাপ বসে থাকে। ধারা সে তো ছুটে একবার আপার ঘরে যাচ্ছে তো আরেকবার নিচে আসছে সবার কাছে। বাড়ির এসব কাহিনী দেখে ওর মেজাজও বহুত খারাপ হচ্ছে। ওর এইটুকু জীবনে এমন বিয়ে পাড়ায় বা মহল্লায় আরেকটি দেখেনি, যেখানে বোনের বিয়ের কথা তুলে পাত্রীর ভাই নিজেই নিখোঁজ হয়ে যায়। আচমকা উঠানে জিপ গাড়ির হর্নের কর্কশ শব্দ আর আলোয় বসার ঘরে উপস্থিত প্রতিটা মানুষই এবার নড়ে চড়ে বসে। সবাইকে ডিঙিয়ে শাহিন এগিয়ে যায় উঠানে। ওর দেখা দেখি পেছনে যায় ধারা। একে একে ওদের পেছনে এসে জড়ো হয় বাকিরা। মিনিট খানেকের মধ্যে এক গাড়ি থেকে বেরিয়ে আসে 3 পুরুষ সদস্য, যাদের দুইজনের গায়ে ইউনিফর্ম রয়েছে, আর বাকি যে একজন সে ওয়াসিফ। ওয়াসিফ এতক্ষণ সদরের বাজারেই ছিল, ওদের সঙ্গে নিয়ে সাথেই এলো। ওয়াসিফ এগিয়ে এসে দাঁড়ায় বাড়ির মুরব্বীদের কাছে, বলে, ও ক্যাপ্টেন শাহরিয়ার সামির, চিনেছো নিশ্চয়ই? পাত্র হিসেবে ওয়াসিফ তার বোন জামাই হিসেবে সামিরকে বেছে নিয়েছে। গত 2 বছরের পরিচয়ে মেজর শাহেদ ওয়াসিফের আজ হুট করেই মনে হয়েছে মাতৃহারা এই সরল তবে বুদ্ধি সম্পন্ন ছেলেটাই তার ভাঙাচোরা বোনের জন্য চমৎকার একজন অভিভাবক হবে। ভেতরে বসার ঘরে মোটামুটি এবার একটু শোরগোলের আভাস মিলছে। সামিরকে এ বাড়ির আরেক সদস্য করে নেওয়াতে বিন্দু পরিমাণ আপত্তি নেই কারোর। গতবার ওরা যখন এসেছিল তখন থেকেই পারুলের চোখে ছেলে দুটোকে পড়েছিল, কিন্তু সাহস করে সে কথা আর কারোর সামনে তুলতে পারেনি। গতবার স্যারের বাড়িতে আরিয়ান আর সামির এসেছিল ভীষণ হই হুল্লোড় করতে করতে, তবে এবার সামির ভীষণই চুপচাপ। ওর লজ্জা করছে। স্যারের সঙ্গে ওর পরিচয় বদলে যাবে, এ বাড়ির সঙ্গে ওর একটা যোগসূত্র হবে। কিন্তু ওর পাশে বসে থাকা আরিয়ান চোখ ঘুরিয়ে ফিরিয়ে আশপাশ দেখছে। শাহিনুর আর লোপা ওদের আপ্যায়নের শরবত মিষ্টি দিল। শাহিন একটা চার্জার ফ্যান সেট করতে ব্যস্ত হলো। আরিয়ান শরবত মিষ্টি দুটোই খেলো, কিন্তু সামিরের গলা দিয়ে শরবতটুকুও নামছে না আজ। ওয়াসিফও পাশে সরে যেতেই লুইপার বাবা ভদ্রলোক উনি ভাইপোকে আস্তে করে জিজ্ঞেস করলেন, ছেলের বাড়ির লোক কেউ আসেনি সঙ্গে? আপনাকে তো আগেই বলেছি চাচা, ওর মা নেই। বাবা গত বছর থেকে শয্যাশায়ী। বরিশালে ওদের স্থানীয় বাড়ি। বাড়িতে ওর বাবাকে দেখাশোনা করার জন্য 2জন পুরুষ লোক রেখে দিয়েছে সামির। প্রতি ছুটিতেই বাড়ি যায় সামির। বাবাকে তো এখানে টেনে আনা সম্ভব না ওর পক্ষে। ধরে নিন ওর বিয়ের গার্ডিয়ান আমি, আর বিয়ের পর আপনার মেয়ের গার্ডিয়ানও। এটুকু বলে থামে ওয়াসিফ, ফের বলে, আপনার মেয়েকে বিয়ে করে বাপের বাড়ি ফেলে রাখবে না, বা আপনার মেয়েকে দিয়ে তার বাবার সেবাও করাবে না। ওর চাকরি জীবন যতদিন চলবে কর্টেজে নেবে ও। তারপর ওদের হিসাব মতো ওদের পরিপূর্ণ একটা সংসার হোক, এইটুকুই দোয়া করুন। কথা শেষ করে ওয়াসিফ সোজা হেঁটে দোতলায় উঠে। ঘরে যাওয়ার আগে শাহিনকে ডেকে বলে ওদের গেস্ট রুমে নিয়ে যেতে, আর বলে গাড়িতে একটা লাগেজ রাখা আছে, ওইটা যেন লুইপার ঘরে পাঠিয়ে ওকে তৈরি করা হয়। লাল খয়েরি রঙের একটা অরিজিনাল জামদানি শাড়ি গায়ে উঠেছে লুইপার। শাড়িটা ওর হবু স্বামীর তরফ হতে এসেছে ওর নিকট। গহনা হিসেবে সামিরের আম্মার এক জোড়া বালা, একটা মোটা চেইন, এক জোড়া কানের দুল ওকে পরানো হয়েছে। সাজানোর হাত অত পাকানো হলেও যথেষ্ট সাজিয়েছে আপা ধারাকে। লুইপার চোখের পানি শুকিয়েছে সে কখন, কিন্তু মুখটাতে নেই কোনো সজীবতার রেশ। মলিন মুখটার দিকে তাকিয়ে থেকে ধারা বলে, আমার আপার সব দুঃখ ফুরিয়ে যাক, আমার আপার জীবন সুখে ভরে যাক। লুইপা মাথা তুলে চাইলো বোনের দিকে। হুট করে কেঁদে উঠে জড়িয়ে ধরে বোনকে। ধারাও শক্ত করে আগলে নেয় তার আপাকে। একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে কতক্ষণ ওরা। আজকের এই সময়টুকুর পর ওদের দুটো বোনের জীবন দুটো পথে হাঁটবে। আর থাকা হবে না একই বাড়ির ছাদের নিচে, একই রুমের বিছানায়। আর কখনো কথা কাটাকাটি হবে না ওদের দু বোনের। আর হবে না রাত জেগে গল্পের ঝুড়ি মেলা। হুট করে দৌড়ে এসে এক বুক উল্লাস নিয়ে ছুটে এসে পাওয়া যাবে না আপাকে এই ঘরে। এতটুকু ভেবেই ধারার মন শূন্য হয়। ওকে সব থেকে যে মানুষটা বেশি বুঝতো সেই মানুষটার বিদায় ঘন্টা বেজে যাবে আর কিছু সময় পরই। চোখের পানিটুকু মুছে নাক টেনে নিজেকে সামলে নেয় লুইপা। দুই হাতে বোনের মুখটা আগলে রেখে বলে, আমিও তোকে অনেক অনেক দোয়া করি ভাইজানের সঙ্গে তোর একটা সুন্দর সুখের সংসার হোক। তুই ভালো থাক, তোর সঙ্গে ওই মানুষটাকে ভালো রাখ। ধারা কিছু বলে না, চুপচাপ আপার কাঁধে মাথা এলিয়ে রেখে শুনতে থাকে কথাগুলো। রাত যত ভারী হচ্ছে বাইরের ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির ফোঁটাও পাল্লা দিয়ে বাড়ছে। আপাকে ছেড়ে ধারা গিয়ে ছুটে ছুটে দোতলার ঘরের সব জানালাগুলো এঁটে দেয়। আপার ঘরে ওর পাশে তার মামিকে বসিয়ে রেখে ধারা ছুটে একবার নিচে আসতেই সামিরা মেয়েকে ধমকে বলে,
এই, তোর জামা কাপড়ের সিডি কি? কামলাদের মতো মেহমানদের সামনে না ঘুরে জামা কাপড় পাল্টে আয়, নয়তো ওরা আবার মনে করবে ওয়াসিফের অনেক অভাব, বউকে জামা কাপড় দেয় না, কোনো রকম পেটে কয়টা খেতে দেয়। ধারাও কথা শুনে মুখে ভেঙচি কেটে বলে, আজ অবধি কয়টা জামা কাপড় কিনে দিয়েছে তোমাদের ওই ওয়াসিফ? এই ধারা এখনো বুক ফুলিয়ে বলতে পারে ও এখনো বাপের দেয়া যে জামা কাপড় আছে তা দিয়ে এক যুগ চলে যাবে। সামিরা হাতের কাজ থামিয়ে মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে থেকে বলে, তোর চোপার ওপর আমি একদিন কঠিন থাপ্পড় দেব বেয়াদব মেয়ে। হিসেব ছাড়িয়ে বেয়াদব হচ্ছিস। স্বামীর নাম মুখে নিতেও চোয়ালে আটকায় না। ধারা চুপসে যায় মায়ের ধমক খেয়ে। বিড়বিড় করে কি সব বলতে বলতে দোতলায় ওঠে। পেছন থেকে সামিরা মেয়েকে ডেকে বলে, এই, তুই কিন্তু এই বেশে আবার নিচে নামবি না, তোকে এভাবে ফকিনীর বেশে দেখা যাচ্ছে না। দোতলার এপাশে অন্ধকার, এখানে আলো দেওয়া হয়নি। ঘরগুলো থেকে আবছা যতটুকু আসছে এই যা। ধারা ওইটুকু আলোতে হাঁটছে আর বিড়বিড় করছে। ওই লোককে নিয়ে মায়ের সামনে একটা কথাও বলা যায় না। তার মেয়েকে বিয়ে করেছে বলে যে সামিরার ওয়াসিফের প্রতি এত দরদ তা না, বহু আগে থেকেই ধারা বিষয়টা খেয়াল করেছে। একদম নিজের পেটের বড় ছেলের মতো করে ওয়াসিফকে ট্রিট করে সামিরা। ছুটিতে বাড়িতে এলে তার পাতে বড় মাছের মাথা থেকে শুরু করে ভালো জিনিসগুলো বেছে বেছে দেয়। এই বিষয়গুলো ধারার মোটেও পছন্দ না। ও হিংসে করে ওই লোকটাকে। কেন? তার কেন এত ভালো ভালো জিনিস পেতে হবে সবার থেকে? আপন মনে বকতে বকতে ধারা হারছিল। উদ্দেশ্য উদ্দেশ্য আপার কাছে গিয়ে বসে থাকা। আচমকা হাতের কবজিতে টান পড়তে পিলে চমকে ওঠে ধারার। মুখ দিয়ে যে শব্দ বেরোবে সে উপায়ও নেই। একটা পুরুষালী শক্তপোক্ত হাত ওর মুখটা চেপে রেখে টেনে নিয়ে যাচ্ছে। অন্ধকারের তাড়নায় ও স্পষ্ট করে দেখতে পাচ্ছে না লোকটাকে। মিনিট খানেক পর আলোর ছটায় স্পষ্ট দেখে ওয়াসিফকে। ততক্ষণে ওয়াসিফ নিজের ঘরে ঢুকে দরজা আটকেছে। ধারার মুখ থেকে হাত সরিয়ে তাকায় ওর দিকে ওয়াসিফ। ধারা হাফ ছেড়ে উঠে বুকে থুতু দিয়ে বলে, এভাবে টেনে আনলেন কেন? ভয় পেয়েছি না আমি? ওয়াসিফ অবাক ভঙ্গিতে শোধায়, তুই ভয় পেতেও জানিস? তা ভয় পাবো না? ওভাবে টেনে আনলে যে কেউই তো ভয় পাবে। আপনিও পেতেন। ওয়াসিফ ওর কথার জবাব না দিয়ে খাটের উপরে ইশারা করে দেখিয়ে বলে, 6টা শাড়ি, 4টে 3 পিস, ওইগুলো তোর। রেডি হয়ে নিচে আয়। বলে ওয়াসিফ দরজা খুলতে হাত বাড়াতে পেছন থেকে ধারা বলে, আপনার দেয়া জামা কাপড় আমি পরবো না। কিনেছেন কেন ওসব? আমি ওসব নিব না। ধারার মুখ থেকে বের হওয়া এই 3টে বাক্য ওয়াসিফের মেজাজ তুঙ্গে তুলতে যথেষ্ট ছিল। কথাগুলো কানে যেতেই ওয়াসিফের চোয়াল শক্ত হয়। ও ঘুরে দাঁড়িয়ে হাত বাড়িয়ে আচমকা একটানে টেনে এনে হাত দুটোকে পেছনে ধরে চেপে ধরে ভরাট গলায় বলে, আরেকবার বল, কি বলেছিস আরেকবার বল। এত কাছ থেকে ওয়াসিফের এমন চাহনি তে মিয়ে যায় ধারা। শক্ত হাতে বাঁধা পড়া হাত দুটো ছুটিয়ে নিতে চেয়েও পারে না। অযথাই মুচড়ামুচড়ি করতে থাকে। মিনমিন করে বলে, কি বলেছি শোনেননি? ওয়াসিফ দৃষ্টি ও ডাগর চোখে দৃষ্টির দিকে স্থির রেখেই বলে, আরেকবার শুনতে চেয়েছি। এই শুনতে চেয়েছি বলাটার বিপরীতে ধারা আন্দাজ করে নিল। তুই আরেকবার উপেক্ষা কর আমার তরফ থেকে দেয়া জিনিসগুলোকে। তোকেও আমি তুলে ধরে একটা আছর মারি কয়দা। ধারা কতক্ষণ ওই দৃঢ় চোখের দিকে তাকিয়ে থেকে বলে, আমার হাতে ব্যথা পাচ্ছি, ছাড়ুন। ওয়াসিফ হাতের বাঁধন সামান্য ঢিলে করে, কিন্তু ছাড়ে না। ধারা হাত ছোটাতে চাইলে থমকে বলে, নড়ছিস কি জন্য? আগে কথার জবাব দে। কি কথা আর কি জবাব দিব? আমার দেয়া শাড়ি পরবি না কেন? কি দোষ হতে? শাড়ির কোনো দোষ দেই? তাহলে দোষ কার? আপনার। যেমন? 4 বছর হঠাৎ এত দয়া আপনার মধ্যে কোথা থেকে এলো? দয়া করে আমাকে বিয়ে করেছেন, তাই না? ওয়াসিফ স্থির চোখে তাকিয়ে আছে ওই দুটো চোখের দিকে। এই মুহূর্তে এক নিমেষেই ধাউ করে ওঠা রাগটুকু নিভে গেল ওয়াসিফের। বরং নরম হলো ও, নরম হলো ভেতর থেকে ও। হাত দুটো ছেড়ে দিল ধারার চিকন হাত দুটোকে। খসখসে হাত দুটো উঠে এসে গাল ছুলো ধারা। ধারা কিছু বলে না, শুধু তাকিয়ে রয় নীরব। ওয়াসিফ বলে, আমি তোকে কোনো দয়া করিনি মুমতাহিরা। যা করেছি, যা যা সবকিছু আমার মন বলেছে তাই করেছি। মিথ্যে কথা। সত্যি, সব সত্যি।
কথাগুলো বলতে বলতে ওয়াসিফ কপালে কপাল ঠেকিয়ে দেয়। ধারা শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে ওভাবেই। এই মুহূর্তে ওর চোখের পানি জমে। ধরা গলায় বলে ওঠে, 4 বছর আগে তবে আপনার মন কি বলেছিল মুমতাহিনা নামের মেয়েটাকে উপেক্ষা করে ভেঙে চুরে ফেলতে? ওয়াসিফ ওভাবে কপাল ঠেকিয়ে নিভু গলায় বলে, তুই তখন খুব ছোট ছিলি। ওই সময় ওই মুহূর্তে তোর থেকে পাওয়া ওই সব কথাগুলো আমার ঠিক হজম হয়নি, বরং মনে হয়েছিল ওটা বয়সের গর্বিন। আর তুই খুব ভালো করে জানিস আবেগে গা ভাসিয়ে চলার ছেলেটি আমি নই। ধারা ফুপিয়ে কেঁদে উঠে এবার জানতে চাই, তা ঠিক 4 বছর পর আপনার কেন মনে হলো যে আমাকে বিয়ে করা উচিত আপনার? সে অনেক হিসাব। আমাকে বলুন, আমি শুনতে চাই। পরে কখনো। ধারার জেদ বাড়ে। না, আপনি এখন বলবেন, আমি এখনই শুনতে চাই। ওয়াসিফ ওর থেকে সরে গিয়ে দাঁড়ায় এবার। গায়ের পাঞ্জাবির কলার ঠিক করে নিতে নিতে বলে, সব সময় যে ভালো লাগে না। যখন বলেছি বলবো, সময় বের করে বলবো একদিন। আর কবে বলবেন? আমি মরে কবরে গেলে তখন বলে কাকে শোনাবেন? ওয়াসিফ তাকায় ওর দিকে। ধারা কপাল কুঁচকে তাকিয়ে আছে ওয়াসিফের দিকে। ওয়াসিফ বলে, এমন একটা থাপ্পড় খাবি তোর মুখ এ পাশে বেঁকে যাবে এই উল্টোপাল্টা কথার জন্য। এবার ধারার আগে চিরবির করে উঠে বলে, হ্যাঁ হ্যাঁ, থাপ্পড়ই মারুন, আপনি থাপ্পড় মারুন। আমার মাও আমাকে একটু আগে থাপ্পড় মারতেই চাইলো। আপনারা সবাই মিলে আমাকে থাপ্পড় মারুন, আমার জন্মই হয়েছে আপনাদের থাপ্পড় খাওয়ার। পুরোপুরি কথা শেষ হয় না ধারার, তার আগে ওর ডান গালে পরপর বাম গালে একজোড়া উষ্ণ ঠোঁটের ছোঁয়া পেতেই সঙ্গে সঙ্গে বরফের ন্যায় জমে যায় ধারা। ও অনুভূতি সামলে চৈতন্য ফিরতেই ওয়াসিফ ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে, জলদি তৈরি হয়ে লুইপার ঘরে যা। লুইপার ঘরে জড়ো হয়েছে ওর চাচিরা, মামি আর ধারা। কাজের সঙ্গে ঘরে ঢুকেছে ওয়াসিফ আর লুইপার বাবা। ধারা কাত পেঁচিয়ে রাখা শাড়ির আঁচলটা আর একটুখানি টেনে এনে আর চোখে তাকায় ওয়াসিফের দিকে। ধারা আজ ইচ্ছেতে হোক বা কারো কথা হোক শুনে হোক একটা কাতান শাড়ি গায়ে জড়িয়েছে, কিন্তু ও পড়েছে মুসিবতে। খসখসে শাড়ি এদিক দিয়ে টানলে ওদিক দিয়ে সরে যাচ্ছে। এমনিতে ও শাড়ি সামলাতে ভীষণ অদক্ষ। ওয়াসিফের দিকে চাইতে দেখে ওয়াসিফ সবার দৃষ্টি উপেক্ষা করে ঠান্ডা চোখে ওর দিকেই তাকিয়ে আছে। এই মুহূর্তে ভীষণ লজ্জা করছে ধারার। ও চাইছে ওয়াসিফের দৃষ্টি থেকে বাঁচতে। ও সরে বসে আর একটু লুইপার সঙ্গে চেপে বসে। উসখুস করে, তবু ওয়াসিফের দৃষ্টি সরে না। ইতিমধ্যে কাজের সবকিছু রেডি করে যখনই কনেকে কবুল বলতে তাড়া দেয়, লুইপার ভেতরটা কেঁপে ওঠে বারবার। ধারা নিজেকে সংকোচ কাটিয়ে আপার হাতটা শক্ত করে চেপে ধরে রেখে বলে, আপা, কবুল বলে দে, কবুল বল আপা। অতঃপর লুইপার মুখ থেকে 3 বার পবিত্র শব্দটি উচ্চারিত হতেই অজানা অপরিচিত দুটি মানুষ এক রহমতের সুতোয় বাঁধা পড়ে গেল, গোটা একটা জীবনের জন্য। কাজের সমেত বাকিরা বেরিয়ে যেতেই লুইপা বোনকে জড়িয়ে ধরে হাউমাউ করে কান্না করে। ধারা সামলে উঠতে পারছে না নিজেকে। শক্ত করে আপাকে বুঝ দেওয়ার সব ক্ষমতা হারিয়ে ও কাঁদে ভীষণ। পারিবারিকভাবে একটি বিয়ের আয়োজন শেষ হতে হতে মধ্যরাত। এবারের নিয়ম অনুযায়ী এবার বর কনেকে 1 প্লেটে খেতে বসানো হবে। যদিও ওয়াসিফের বিয়েতে এই নিয়মটুকু পালন করা হয়নি বললে ভুল হবে। পরিস্থিতি ওরকম ছিল না তখন, তাই শাহিনুরের ইচ্ছে এ বাড়ির বড় মেয়ের সঙ্গে সঙ্গে এ বাড়ির বড় ছেলে আর তার বউয়ের নিয়মটুকুও হোক। তবে ডাইনিং এর ডান পাশের পাশাপাশি দুটো চেয়ারে বসানো হয়েছে লুইপা আর সামিরকে। ওয়াসিফ ওদের কাছে দাঁড়িয়ে প্লেটে একে একে রোস্ট পোলাও তুলে দিচ্ছে। ধারা বড় আম্মার পাশে দাঁড়িয়ে বারবার হাই তুলছে। রাত তো কম হলো না, ওর ভীষণ ঘুম পাচ্ছে এই মুহূর্তে। লুইপা সামিরের প্লেট গুছিয়ে উঠতেই শাহিনুর যাকে চোখের ইশারা দিতে সামিরা টেনে নিয়ে ওয়াসিফকে বসালো বাম পাশের একটি চেয়ারে। শাহিনুর খপ করে ধারার হাতটা ধরে বসিয়ে দিল ছেলেকে। লোপাকে ডেকে বলল, আরেকটা প্লেট গুছিয়ে দে তো এখানে। ওয়াসিফ ধারা একে অপরের দিকে চাওয়াচাই করে পরপর দুজনেই বুঝলো কাহিনী কি ঘটতে চলেছে। ওদের প্লেটটা গুছিয়ে সামনে দিতে শাহিনুর বলে, তোরা দুজনও ওদের সঙ্গে খেয়ে ওঠ।
তারপর আরিয়ানকে খেতে বসতে বললে ও বসে না, কারণ ও তখন ক্যামেরাম্যান। সামিরের করা হুকুম, ওর এই ছোটখাটো হুট করে বিয়ের একটা জিনিসও যেন স্কিপ না হয়। তাই আরিয়ান যথাসাধ্য চেষ্টা করছে কলিগ প্লাস বন্ধু সমতুল্য ভাইয়ের কথা রাখতে। ওপাশে নতুন বিবাহিত দম্পতি লজ্জায় কুঁকড়ে যাচ্ছে এক প্রকার। লুইপা সেই যে মাথা নুয়ে রেখেছে তা আর তুলছে না। সামিরের লজ্জাটা আসলে ওভাবে না করলেও এবার স্যারের মুখোমুখি বসে সদ্য বিয়ে করা বউয়ের মুখে ভাতের লোকমা তুলে দিতে আড়ষ্ট হচ্ছে। ধারার অতটা লজ্জা না করলেও এখন ঠিক করছে যখন সবার সামনে নিজের লজ্জা শরম কমিয়ে ওয়াসিফ ওর মুখের সামনে ভাতের লোকমা বাড়িয়ে ধরল। ও এক পলক চোখ ঘুরিয়ে আবার তার বরকে দেখল। স্বামী তখন ওদের দিকে তাকিয়েছিল। ধারা সেখান থেকে চোখ সরিয়ে এনে তাকায় ওয়াসিফের দিকে। ওয়াসিফ ইশারায় খাবার নিতে বলে। ধারা আস্তে করে মুখ খুলে লোকমাটা নিল। এরপর ওয়াসিফ মনোযোগ দেয় নিজের খাওয়াতে। স্যারের এই দৃশ্য দেখে স্বামীর বেশ সহজ হয়, নিজে নিজেকে বুঝ দেয়। আরে বিয়ে করা বউ তার, স্যার পারলে ও কেন পারবে না? পাশ থেকে লোপা খিলখিল করে হেসে উঠে বলে, আরে দুলা ভাই, লজ্জা পাচ্ছেন কেন? আপনিও আমাকে খাইয়ে দিন। ওর পাশ থেকে ক্যামেরা নামিয়ে আরিয়ান আর চোখে তাকায় লোপার দিকে। ওর দিকে তাকিয়ে বিরক্ত সহিত মনে মনে বিড়বিড় করে বলে, ইচ্ছুরে পাকা মেয়ে একটা, বয়স তুলনায় পক পক বেশি করে। লোপা স্পষ্ট শুনতে পেল না, তাই তো ওর দিকে ভ্রু বাঁকিয়ে জিজ্ঞেস করলো, আমাকে কিছু বলবেন আঙ্কেল? এবার আরিয়ান কটমট চোখে তাকায় লোপার দিকে। এ মেয়ে ভারী ভয়ঙ্কর। স্যার ওর ভাই, সামিরও এখন ওর দুলা ভাই, আর ও কি না আঙ্কেল? এই মেয়ের কি কোনো কমন সেন্স নেই নাকি? ওর কি চুল পেকেছে, দাড়ি পেকেছে, ভুঁড়ি বেড়েছে? তাহলে ও কোন দিক দিয়ে ওর আঙ্কেল হয়? আরিয়ান নিজের রাগটুকু হজম করে হাসি হাসি মুখ করে আস্তে করে বলে, আঙ্কেল ডেকো না পিচ্ছি, ওইসব বলে ডাকতে হয় না, চকলেট খাওয়াবো নি, ওকে? লোপা কপাল কুঁচকে তাকিয়ে থেকে ওর মতে আস্তে করে বলে, আমি পিচ্ছি নই আঙ্কেল, আমি চকলেট খাই না। কথাটা বলে কাঁধের চুলগুলো ঝাটকা মেরে বেশ ভাবের সঙ্গে ওখান থেকে সরে গিয়ে আপার পাশ ঘেঁষে দাঁড়ায়। আরিয়ান ওর যাওয়ার দিকে তাকিয়ে মুখে সামান্য ভেঙচি কেটে মনে মনে বলে, আঙ্কেল ডেকে পরের বার হার্ট অ্যাটাক না করিয়ে বাপ ডেকে একেবারে খুন করে ফেলবো। আমার হয়েছে যত সব জ্বালা। ঘড়ির কাঁটা ঠিক রাত 2টোর ঘরে। নব দম্পতিকে ঘরে পাঠানো হয়েছে ইতিমধ্যে। নিজের সব গোছগাছ শেষে এ বাড়ির 3 গিন্নি যার যার ঘরে ঢুকেছে। এবারে দোতলাটা শুনশান নিরিবিলি। অল্প পাওয়ারের একটা বাল্ব দুক দুক করে জ্বলছে দোতলায়। ধারা শাড়ির আঁচল মুঠোয় চেপে করিডোরে দাঁড়িয়ে আছে। ওর মাথায় এখন খেলছে দুষ্টু বুদ্ধি। ও ঘর থেকে লোপাকে ঘুমু ঘুমু অবস্থায় টেনে এনে পাশে দাঁড় করিয়ে রেখে বলে, আমার সঙ্গে থাক, চুপচাপ থাকবি। লোপা বিরক্ত হয়ে তেতে উঠে বলে, আমার এসব ভালো লাগছে না ছোট আপা, আমি ঘুমাবো। বলেই লোপা হাঁটা ধরল ঘরের দিকে। ধারার রাগ হলো লোপার উপর, তবুও ও আর গেল না লোপাকে টেনে আনতে। ধারা করলো কি, সুইচ চেপে সেই বাল্বটা নিভে গুটি গুটি পায়ে এগোলো লোপার ঘরের দিকে। ও মনে মনে পণ করেছে আজ আপার ঘরে ও আড়ি পাতবেই। যেমন চিন্তা তেমনই কাজ। ও একেবারে দরজার সঙ্গে টিকটিকির ন্যায় গা মিশিয়ে দরজায় কান পাতে। মিনিট পার হলো, ভেতর থেকে ওদের কথার কোনো শব্দ কানে আসছে না। মনে মনে ধারা ভাবলো ঘুমিয়ে পড়লো কি? এত তাড়াতাড়ি ওরা কিভাবেই বা ঘুমাতে পারে? আপাতত সবকিছু ধারার মাথার উপর দিয়ে যাচ্ছে। শাড়ির আঁচল গুছিয়ে কাঁধে টেনে ধরে ডান হাতের নখ দাঁত দিয়ে চেপে কাটছে আর কান সজাগ রেখে কপাল কুঁচকে আছে ধারা। ইচ্ছে করছে ডেকে জিজ্ঞেস করতে, হ্যাঁ আপা, তোরা কি ঘুমালি? কিন্তু ভদ্রতা বজায় রেখে চুপচাপই রইল। এভাবে কয়েক মিনিট কাটলো। কিন্তু ভেতর থেকে যে দুজন বিবাহিত মানুষের বিবাহিত জীবনের প্রথম রাত, সেভাবে তাদের মধ্যে হওয়া কথাবার্তার কিছুই কানে আসছে না ওর। এবার ধারা শাড়ির আঁচল গুছিয়ে এনে কোমরে পেঁচিয়ে আরেকটু হেলে দাঁড়ালো দরজার সঙ্গে, এবং আকস্মিক ঘটনাটা ওর সঙ্গে তখনই ঘটলো। দরজাটা খুলে যেতেই হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ধারা হুড়মুড়িয়ে পড়লো গিয়ে শক্ত কারো বুকের উপর। ঘটনাটি ঘটলো মাত্র কয়েক সেকেন্ডের ব্যবধানে। অন্ধকারে কিছু স্পষ্ট না, নাকে পরিচিত পুরুষের পারফিউমের ঘ্রাণ আসতে ওর অবচেতন মন ওকে চেঁচিয়ে বলল, এই লোক বোনের বাসর ঘরে কি করে? নিজেকে সামলে নিয়ে ও মুখ ফুটে কিছু বলার আগে ওয়াসিফ বলে, ব্যথা পেয়েছিস? ধারা ওসব ব্যথা ট্যাথার তোয়াক্কা করলো না। ও গলা উঁচিয়ে বলে, আপনি এ ঘরে কেন? এ ঘরে আপনার কি? ওর এমন কথায় ওয়াসিফ বোধহয় আশ্চর্য হলো ভীষণ, কিন্তু অন্ধকারে ধারা তা দেখতে পেল না। ওয়াসিফ বলে, আমার ঘরে আমি নয়তো কে থাকবে?
অবশ্য তোরও থাকার কথা। ভেতরে আয়। বলে ওয়াসিফ ওর হাত টেনে ঘরের মধ্যে নিতেই ধারার মাথায় বড়সড় বাজটা পড়ে। তার মানে অন্ধকারে হাতড়ে হাতড়ে ও শেষমেশ কিনা এই লোকের ঘরের দরজায় এলো। তাই তো ও তখন থেকে ভাবছিল ভেতর থেকে কোনো কথা আসে না কেন। নিজের কপাল নিজে চাপড়ায় ধারা। ওর মতো পাক্কা বলদ আর দুনিয়ায় নেই। ওয়াসিফ সামনে এগোনোর জন্য হাত টানে, কিন্তু ধারা খামি দিয়েছে। ওয়াসিফ ঘুরে বলে, কি সমস্যা? সমস্যা অনেক বড়, হাত ছাড়ুন। কি হয়েছে বল। সত্যি কথা তো বলা যাবে না, বললে এই লোক করা ধমক দিয়ে বলবে, এই তোর লজ্জা শরম নেই, চুপচাপ ঘুমা। তাই সম্পূর্ণ বিষয় চেপে গিয়ে ধারা বলে, মাথায় ভীষণ ব্যথা করছে, বড় আম্মাকে খুঁজছি, তেল দিব। তোর বড় আম্মা কি দোতলায় থাকে? তুই কি নতুন হয়েছিস? ঘরে পাইনি, তাই ভাবলাম এখানেও আসতে পারে। ওয়াসিফ এগিয়ে গিয়ে চার্জার লাইট অন করে, ধারার দিকে তাকিয়ে বলে, এদিকে আয়, আমি লাগিয়ে দিচ্ছি। ধারা পড়েছে মহা ঝামেলায়। এত রাতে মাথায় তেল কেনে ভাই। আল্লাহ না জানি আপারা এতক্ষণ কত কত রোমান্টিক গল্প করছে, ও সবকিছু মিস করে যাচ্ছে। ও যে কেন লাইটটা তখন বন্ধ করতে গেল, আর বন্ধ যখন করলোই উত্তর দিকে না গিয়ে এই দক্ষিণের ঘরের দিকে কেন এলো। কি হলো, আয়। ধারাকে ঠায় দাঁড়িয়ে থাকতে দেখে ওয়াসিফ বলে, মাথা ব্যথা সেরে গেছে, কাল বড় আম্মার থেকে মেখে নেব। সবার তেল দেওয়াতে আমি আরাম পাই না। ধারা মিনমিন করে বলে। ওয়াসিফ ওর কথা শোনে না, তেল নিয়ে এগিয়ে আসতে আসতে বলে, মাথার তালুতে সামান্য লাগিয়ে দিই, তাহলে ভালো ঘুম হবে। সঙ্গে সঙ্গে ধারা না বলে দুহাত পিছিয়ে গিয়ে দাঁড়ায়। ওয়াসিফ ওর এমন কাণ্ডে কপাল কুঁচকে তাকিয়ে বিরক্ত হয়ে বলে, সমস্যা কি তোর? এইভাবে চেঁচাচ্ছিস কেন? এবার ধারা মিনমিন করে বলে, পানি তেল দিতে চাচ্ছেন কেন? আসতে বলা যায় না? আসতে বললে আপনি শুনতেন না। ওয়াসিফ আর কিছু বলে না, তেলের কৌটা জায়গায় রেখে দেয়। ধারা এবার নরম সুরে বলে, এবার আমি যাই। চকিত ওয়াসিফ ঘোরে ওর দিকে, বলে, কই যাবি? ঘরে। ও ঘরে ওরা আছে, তুই ওদের মধ্যে কেন যাবি? ওদের মধ্যে যাব না তো, লোপার ঘরে যাব। কেন, তোর ঘর নেই? আছে একটা। কোনটা বলতো? এটা 50%। ওয়াসিফ হাসে বউয়ের মুখে রুম ভাগাভাগি শুনে। ও হেঁটে গিয়ে দরজায় সিটকিনি তুলে তাকায় ধারার দিকে, বলে, শুয়ে পড়, সকালে আবার উঠতে হবে, ওরা চলে যাবে। বেচারি ধারা নিজের পায়ে নিজে কুড়াল মেরে শক্ত হয়ে বিছানায় পড়ে রয় গোটগাট হয়ে। দুঃখ ঢাকতে শাড়ির আঁচলটা চওড়া করে মুখের উপরে দিয়ে রাখে। বিছানায় এপাশ ওপাশ করার পরও ধারার ঘুম আসে না। ঘরের মৃদু আলোয় ঘাড় ঘুরিয়ে তাকায় একবার ওয়াসিফের দিকে। লোকটা লম্বা শটান চিত হয়ে শুয়েছে, একটা হাত বুকের উপরে রেখে অন্য হাত তুলেছে কপালে। মানুষটা নড়াচড়া টের না পেয়ে বুঝলো ঘুমিয়েছে বোধহয়। আচমকা ওয়াসিফ ওর ধারণাকে ভুল প্রমাণ করে বিপরীত দিকে ঘুরে শুতে শুতে বলে, খাটের অত কর্নারে গিয়েছিস কেন? এদিকে এগো, পড়ে যাবি। ধারা মেজাজ দেখে আরো খানিকটা সরে গিয়ে বলে, পড়বো না, আপনি ঘুমান। আমি তো ঘুমাচ্ছি। ওয়াসিফের কথা পুরোপুরি শেষ হলো না, এর মধ্যে আচমকা কারো পড়ে যাওয়ার শব্দ কানে যেতেই তড়াক করে শোয়া থেকে উঠে বসে বাম পাশের খাটের নিচে ঝুঁকে বসে ওয়াসিফ। বক্স খাট থেকে পড়েছে, ব্যথা অতটা না পেলেও পরাণ চমকেছে বেশ, ভয়ও পেয়েছে বেশ। তবে আপাতত সে ভয় কাতরে চেহারা লুকিয়ে বড় বড় চোখ করে তাকিয়ে থাকে ওয়াসিফের দিকে। আপাতত আপাতত ধারা চুপ, ওয়াসিফও চুপ। ওয়াসিফ চোখ মুখ কড়া করে শুধু তাকিয়ে আছে ওর দিকে। মুখে কিছু না বললেও ওর কড়া চোখের দৃষ্টি ধমকে বলছে, বড়দের কথা শুনতে এত সমস্যা তোর? এখন পড়েছিস, ওভাবেই পড়ে থাক। তবে ওয়াসিফের চাহনি করা হলেও গম্ভীর কণ্ঠে জানতে চাইলো, ব্যথা পেয়েছিস? এতক্ষণ দাঁত চেপে বসে থাকা ধারা অমন দরদ সুলভ আচরণ পেতেই চোখে নোনা পানি ছলছল করে ওঠে। দুপাশে মাথা নাড়িয়ে বোঝায় না। ওয়াসিফ বিছানা ছেড়ে নিচে ওর কাছে হাঁটু গেড়ে বসে বলে, আমি টের পাচ্ছি তুই ব্যথা পেয়েছিস। কোথায় পেয়েছিস? পায়ে? সত্যি বল, বকবো না। ধারা একটু নড়ে চড়ে বসে বলে, সত্যি বলছি, তেমন ব্যথা পাইনি, আচমকা পড়েছি তো, তাই একটু ভয় পেয়েছি। তাহলে একা একা উঠে দাঁড়া। এক্ষুনি? তা কখন? সারা রাত এখানে বসে থাকবি? না। তাহলে ওঠ। ওয়াসিফ ওর দিকে স্থির চোখে তাকিয়ে থেকে বলে। ধারা নিজেকে সামলে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। ওয়াসিফ ওকে ভালো করে খেয়াল করে বলে, এবার একটু হাঁটাহাঁটি কর। কেন?
এত কেন জবাব দিতে পারবো না? হাঁটতে বলেছি, এবার হেঁটে দেখা। ওয়াসিফের গলার আওয়াজ গম্ভীর, তবুও ধারা মিনমিন করে বলে, আমার পায়ে কোনো খুঁত নেই তো। জানি, তোকে হাঁটতে বলেছি। ধারা আর কথা বাড়ায় না। ও ওয়াসিফের পাশ কাটিয়ে 4-5 কদম হেঁটে দাঁড়িয়ে রইল। জিজ্ঞেস করলো, আরো হাঁটতে হবে? না, হয়েছে। বলেই ওয়াসিফ খাটের এপাশে এগিয়ে দু হাতে একে একে বিছানার বালিশ তোশক নামিয়ে বেছেতে রেখে খাট টেনে একেবারে দেয়ালের সঙ্গে এঁটে দিল। বাম সাইড থেকে এবার পড়ে যাওয়ার আর কোনো অপশন নেই। বিছানায় তোশক বালিশ উঠিয়ে ধারাকে বলে, বিছানার চাদর সুন্দর করে বিছিয়ে শুয়ে পড়। ওয়াসিফ একটু সরে দাঁড়াতেই ধারা এগিয়ে সুন্দর মতো বিছানা গুছিয়ে তারপর বসে থাকে খাটের ওপর। ওয়াসিফ এক গ্লাস পানি খেয়ে বসলো বিছানায়। ধারার দিকে তাকিয়ে বলে, তোকে শুয়ে পড়তে বলেছি, বসে থাকতে বলিনি। ধারা বসে বসে শাড়ির আঁচল নিয়ে টানাটানি করছিল। আর চোখে তাকিয়ে ওয়াসিফের ভাবগতি নরম দেখে আস্তে করে বলে, আমি একটু রুমে যাব, শাড়ি পাল্টে আসি। ওয়াসিফ শুয়ে পড়েছে। চোখের উপরে থেকে হাতটা সরিয়ে ওর দিকে তাকিয়ে বলে, অসুবিধা হচ্ছে? জি। আচ্ছা, যা। যা শুনেই ধারা লাফিয়ে তড়িঘড়ি করে বিছানা থেকে নেমে দরজার কাছে যেতেই পেছন থেকে ওয়াসিফ আবার বলে, 1 মিনিট। ও ঘরে তো আজ ওরা আছে, ওদের বিরক্ত করিস না। তোর যদি খুব অসুবিধা হয় তবে আমার আলমারিতে দেখ, টি শার্ট পাবি, সফট আছে, তোর হাঁটু অবধি হয়ে যাবে। উৎফুল্ল মন আবার ধূপ করে নিভে গেল ধারার। ধুর ছাতার মাথা, কতদিনের শখ ওর আপার বিয়ের পর ওর বাসর ঘরে আড়ি পাতবে। ওর সেই শখে এই লোক এক বালতি কাদা ঘোলা পানি ঢেলে দিল। ধারা বুকটা ভার করে চুপচাপ আবার বিছানায় উঠে শুয়ে পড়লো নিজের জায়গায়। কি হলো? টি শার্ট নিতে বললাম তো একটা। লাগবে না, অসুবিধা হচ্ছে না। ওর এক রোখা কথা শুনে ওয়াসিফ সামান্য হেসে শুয়ে পড়ে। মিনিট খানেক চুপচাপ থেকে ওয়াসিফ বলে, হাজব্যান্ড ওয়াইফের ঘরে কান পাতা ঠিক না মুমতাহিনা, তাদেরও প্রাইভেসি দেওয়া উচিত। তাছাড়া এই কাজটা তোর সঙ্গে একদমই যায় না, বিকজ তুই সম্পর্কে ওদের বড় ভাবি হোস এখন। ধারা শুনলো কথাগুলো, তবে জবাব দেয় না। ওর শখ এই লোকের বুঝে হারিয়ে যাবে না, ওর মন বুঝবে না তার জ্ঞান দেওয়া কথা। সামান্য গোলাপ আর রজনীগন্ধার মিশেলে এই ঝড় বাদলে যতটুকু যা পারে ধারা এই ঘরটা সাজিয়ে গুছিয়ে রেখেছিল সে সন্ধ্যা রাতে। খাটের মধ্যে বিন্দু হয়ে বসে আছে লুইপা। দেয়াল ঘড়ির কাঁটা ঠিক ঠিক শব্দ করে মিনিটের কাঁটা পার হচ্ছে ও সেই শব্দ গভীর মনোযোগ দিয়ে শুনছে। চোখ জোড়া স্থির করে রেখেছে হাতে সোনাচুরি জোড়ার ওপর। ঝড় বৃষ্টি থেমেছে। খোলা জানালা দুটো থেকে এখন শীতল বাতাস ক্ষণে ক্ষণে গা ছুঁয়ে যাচ্ছে। দীর্ঘ সময় মাথা নিচু করে রেখে ধীরে ধীরে মাথা তুলল লুইপা। এ ঘরে আজ যার আসার কথা ও পাশে যার বসার কথা সে এখনো আসেনি। আর কতক্ষণ ও মাথা নুয়ে রাখবে? আরিয়ান আর সামিরের এক প্রকার মৃদু ধস্তাধস্তি হলো দোতলার করিডরে। সামির ওকে ঝাটকা মেরে সরিয়ে বলে, সর শালা, আমাকে বাসর করে যেতে দে। আরিয়ান পেছন থেকে আবারও দুহাত শক্ত করে ওর কোমর জড়িয়ে রেখে বলে, হবে না, তুই আমার কলিগ কম, বন্ধু বেশি। তুই কিভাবে পারিস আমার মতো এক অভাগা সিঙ্গেলকে ফেলে রেখে বাসর করতে? সামির বিরক্ত হয়ে নিজেকে ছাড়িয়ে নিতে নিতে বলে, তোকে কে বললো আমি বাসর করব? আরে ভাই, বাসর ঘরে ঢোকা মানেই বাসর করা না। সবে বিয়ে করলাম, মেয়েটির সঙ্গে এখনো আমার ভালো মন্দ কথা হলো না। সর, পরিচয় পর্ব সারতে সারতে আজ সারা রাত লেগে যাবে। কে শোনে কার কথা? সামি যত নিজেকে ছাড়াতে চায় আরিয়ান তত শক্ত করে ওকে আটকে ধরে। হবে না, তুই যাবি না। শেষমেশ হলো কি, একটু ছাড়া পেতেই সামি দিল ভোঁদড়। ওর পেছন আর আরিয়ান পায় না। অবশ্য আরিয়ান ওর পেছনে দৌড়ায়নি, দৌড় যা দেওয়ার ওই সামির দিয়েছে। সেই এক দৌড়ে সামির জ্ঞান শূন্য হয়ে নির্দিষ্ট সেই ঘরে ঢুকে সজোরে দুয়ার আটকে ছিটকিনি তুলে দিতে দিতে পেছনে ঘুরতে বড়সড় ঝটকাটাতে তখন খায় যখন দেখলো একজোড়া ভয় কাতরে চোখ ওর দিকে স্থির হয়ে তাকিয়ে আছে। সঙ্গে সঙ্গে সামিরের হুঁশ ফেরে। হায় সর্বনাশ, ও করে বসলোটা কি? শেষমেশ কেউ এভাবে দৌড়ে বাসর ঘরে ঢোকে? আল্লাহ, নতুন বউ মনে মনে ভাবলোটা কি? সামি নিজের নার্ভাসনেসটুকু গিলে সামান্য হাসার চেষ্টা করে বলে, সরি, আসলে আমাকে এমন ভাবে ধাক্কা দিল যে আমি একেবারে এভাবে ঢুকে গেলাম।
চমকেছে লুইপা ভীষণ। আচমকা এভাবে সামির ঘরে ঢুকবে ও বুঝতে পারেনি। সামিরেরও কথার জবাবে লুইপা কিছুই বলে না, চুপচাপ মাথা নুইয়ে রেখে দিল। সামির নিজেকে সামলে গায়ের পাঞ্জাবি কুঁচকে যাওয়া টেনে টুনে ঠিক করে আস্তে ধীরে গিয়ে বসলো বিছানার এক কোনায়। বৃষ্টি বাদলের রাতে ওয়েদার শীত শীত হলেও এই শীতের মধ্যে সামিরের টের পেল ও ঘেমে যাচ্ছে। কথা কিভাবে কি শুরু করবে বুঝে উঠতে পারছে না। সামির একবার আর চোখে তাকায় লুইপার দিকে, তারপর তাকায় সিলিং এর দিকে। এক হাত দিয়ে কপালের ঘাম মুছে নিত এক ফাঁকে, বলল, আপনাদের এই ফ্যানটা কি ভালো? মানে চালালে কি চলে? আসলে আমার ভীষণ গরম লাগছে। আচমকা এমন কথা শুনে লুইপা একবার মাথা তুলে চাইলো সামিরের দিকে। দুজনের দৃষ্টি 3 সেকেন্ডের জন্য মিলে গেলে লুইপা চোখ সরিয়ে নেয়। সামির বলে, ফ্যানটা চালাই। লুইপা আস্তে করে জবাব দেয়। কারেন্ট নেই। ও তাই তো। সামির টের পাচ্ছে ও আসলে বোকামির চরম লেভেলে চলে গেছে। আবারও কপাল মুখের ঘাম মুছতে মুছতে ভাবে, এই বিয়ে, এই বাসর, এই বউ, এসবের থেকে মেজর শাহেদ ওয়াসিফের কড়া কড়া ধমক খেয়ে ওই কঠিন কঠিন মিশনই ভালো, খুব ভালো। সেখানে তো অকারণে এত ঘামতে হয় না। ওর যে আজ কি হয়েছে কে জানে। বাসর ঘরের কোনো আগাম প্রস্তুতি ছাড়া এভাবে কেউ আগে পরে ঢুকেছে বলে তো ওর মনে হয় না। ওই বোধহয় প্রথম পুরুষ। আর কিভাবে এই বউ নামক মেয়েটির সঙ্গে কথা বলা যায়? সেও তো কিছু জিজ্ঞেস করছে না। ও অনেক কিছু জিজ্ঞেস করলে মেয়েটা যদি ওকে গায়ে পড়া পুরুষ ভাবে। তাই আপাতত সামির আর কথা বলবে না, কিছু জিজ্ঞেসও করবে না। সামির এবার কণ্ঠ শিথিল করে জানতে চায়, আমার আজকে ভীষণ ঘুম পাচ্ছে, কোথায় ঘুমাবো? লুইবার সঙ্গে সঙ্গে বিছানার বাজ থেকে সরে বসে একটা সাইড করে দেয়। এখানে। সামির শটান হয়ে শুয়ে পড়ে, বলে, একটা হাত পাখা হবে? অনেক গরম। জি হবে। একটু কষ্ট করে দিতে পারবেন? জি। দিন তাহলে। লুইপা বিছানা ছেড়ে নেমে ওর পড়ার টেবিলের উপর থেকে একটা তাল পাতার হাত পাখা এনে বাতাস দিতে স্বামীর সঙ্গে সঙ্গে শোয়া থেকে উঠে বসে ওর কাছ থেকে হাত পাখা টেনে নিয়ে বলে, আপনার কষ্ট করতে হবে না, আমি পারি খুব সুন্দর বাতাস করতে। স্বামীর হাত পাখা ঘুরিয়ে 2 বাতাস করতেই লুইপা বলে, আমার শীত করছে, আমার লাগবে না। ওকে। তুমি এখানে কি করছো আরিয়ান? কথাটা কানে যেতে আরিয়ান তড়িৎ বেগে লাফিয়ে উঠে এক ঝটকায় হাতের সিগারেটটা দোতলার খোলা বারান্দার রেলিং থেকে নিচে ফেলে ঘুরে দাঁড়িয়ে অহেতুক হাত উঠিয়ে মুখ মুছতে মুছতে বলে, স্যার ঘুম আসছিল না তাই হাওয়া খাচ্ছি। ওয়াসিফ 2 হাত বুকে আড়াআড়ি বেঁধে ওর দিকে তাকিয়ে বলে, নিচে কি ফেললে ওটা? আরিয়ান মনে মনে বলে, শকুনের চোখ একেবারে কিচ্ছু এড়ায় না। মুখে বলল, কি যেন এই মুহূর্তে মনে পড়ছে না। কিন্তু আমার পড়ছে। কি স্যার? ওয়াসিফ হাতের বাঁধন খুলে হেঁটে এগিয়ে রেলিং এর সঙ্গে হেলান দিয়ে দাঁড়িয়ে বলে, এখান থেকে গিয়ে আধা খাওয়া সিগারেটটা টোকাও এবং সেটা পায়ে ডোলে নিভিয়ে দূরে কোথাও ফেলো। আমাদের বাড়িতে স্মোক করা বড়রা বেয়াদবি মনে করে। নাও গো। ইয়েস স্যার, যাচ্ছি। আরিয়ান মুখটা চুপসে যাওয়া বেলুনের মতো করে রেখে গটগট পায়ে যেতে একা একা বিড়বিড় করে, এরপর থেকে আমাকে একটু সাবধানে থাকতে হবে, কারণ আপনার আরও একটা বোন অবিবাহিতা। কোনোদিন যদি সামিরের মতো আমাকেও আচমকা কল দিয়ে বলেন বোনকে বিয়ে করতে হবে, তবে আমি আরিয়ান সেদিন পালিয়ে যাব এসব চাকরি বাকরি ছেড়ে। আমার পক্ষে আপনার মতো কড়া মেজাজে লোকের বাড়ির আত্মীয় হওয়ার শখ নেই। ওই সামির করেছে, এখন ওই বেটা বুঝুক কত ধানে কত চাল। সিগারেটের টুকরোর কাছে দাঁড়িয়ে আরিয়ান মাথা উঁচু করে তাকায় দোতলায়। ওয়াসিফ ওর দিকে তাকিয়ে আছে। আগুন নিভিয়ে দূরে ফেলো। আগুন নিভে গেছে স্যার, বৃষ্টির পানিতে। দূরে ফেলো। ওকে স্যার। আরিয়ান ঝুঁকে বাম হাতে 2 আঙ্গুলের করে তুলল সিগারেটের টুকরোটা, নিয়ে ফেললো দূরে। শালা, এই বাড়িতে আর আসা যাবে না। সিগারেটও শান্তি মতো খাওয়া যায় না। ওয়াসিফ ঘরে ঢুকে দরজা এঁটে পেছন ঘুরতে দেখে ধারা ওর দিকে চেয়ে বসে আছে। এখনো এই মেয়েটাকে ঘুমাতে না দেখে কপাল কুঁচকে জিজ্ঞেস করে, তুই ঘুমাসনি এখনো? না, ঘুম আসছে না। আপনি কই গেলেন? ওয়াসিফ বিছানায় আধা শোয়া হয়ে জিজ্ঞেস করে, কেন খুঁজছিলে আমাকে? আপনি সোজা কথা সোজা করে উত্তর দিতে পারেন না, এত পেঁচিয়ে কথা বলেন কেন? বাইরে গিয়েছিলাম একটু। কোন কারণে?
ধারার এত এত জেরা করা দেখে ওয়াসিফ ওর দিকে সরু চোখে তাকিয়ে থেকে বলে, দজ্জাল বউদের মতো এত প্রশ্ন করছিস কেন? পরকিয়া করতে যাইনি, এমনি গিয়েছিলাম। এমনি এমনি কেউ এত রাতে বাইরে যায়? তা তোর কি মনে হয় কেন গিয়েছিলাম? ধারা পট করে বলে ফেলে। গিয়েছিলেন তো সিগারেট খেতে, সহজভাবে বললেই হতো। ধারারও কথা শুনে ওয়াসিফ ঝটপট উঠে বসে। আমি স্মোক করতে গিয়েছিলাম সে কথা তোকে কে বললো? ধারা খানিকটা বিরক্তি নিয়ে বলে, এত সাধু সাজার দরকার নেই। হ্যাঁ, আমি জানি আপনি সিগারেট খান। ধারাকে নিশ্চিতভাবে কথাগুলো বলতে দেখে আপাতত ওয়াসিফ সেকেন্ড কয়েক চুপ থেকে বলে, হ্যাঁ, ওই একটু গিয়েছিলাম, তবে বেশি খাইনি, একটাই খেয়েছি, মাঝে মধ্যে খাওয়া হয় আর কি। ওয়াসিফ পকেট থেকে লাইটার আর সিগারেটের প্যাকেট বের করে বিছানার তোশকের নিচে কায়দা করে রাখে। ধারা তা আর চোখে দেখে বলে, কবে থেকে খান? উচ্চ মাধ্যমিকের পর থেকে। ধারা চোখ বড় বড় করে মাথায় এক হাত উঠিয়ে অবাক গলায় শুধায়, ইয়া আল্লাহ, আপনি এত ছোটবেলা থেকে সিগারেট খাওয়া শুরু করেছেন? ছোটবেলায় কোথায় পাচ্ছিস তুই? বললাম তো উচ্চ মাধ্যমিকের অনেক পর থেকে, চাকরি পাওয়ার বছর খানেক আগে থেকে। না, আপনি বলেছেন উচ্চ মাধ্যমিকের পর থেকে। আমি বলেছি ঠিকই, তুই কথা বুঝিসনি। ধারা চুপ রইল কিছু সময়। কারেন্ট এসেছে। ওয়াসিফ ফোন চার্জে বসিয়ে আবার বসলো বিছানায়। ধারা জিজ্ঞেস করে, ওগুলো খান কেন? স্বাদ কেমন? খেতে কি খুব ভালো লাগে? ওয়াসিফ তাকায় ধারার কৌতূহলী চোখের দিকে, বলে, স্বাদ আহামরি না, তবে ওই একটু আধটু নেশা কাজ করে, তখন খাই। স্বাদ নেই বলছেন, তবে নেশা কেন কাজ করে? কিছুটা তোর মতো, কোনো স্বাদ গন্ধ নেই, কিন্তু নেশা আছে। ধারা বুঝলো না ও কথার মানে। সামান্য তেতে উঠে বলে, আমি সিগারেট নাকি? আমি মানুষ। আমি কেন নেশা হতে যাব? ওয়াসিফের ঘুম ঘুম পাচ্ছে। এত এত কথার বিপরীতে ও সামান্য বিরক্ত হয়ে বলে ওঠে, সিগারেট বিষয়ে এত কিছু জিজ্ঞেস করছিস কেন? তুই খাবি নাকি একটা? ও কথায় ধারা কিছুটা লজ্জা পায়। মিন মিন করে বলে, ইচ্ছে তো করে জীবনে একবার হলেও সবকিছুর স্বাদ নিতে, কিন্তু পরপর তাকায় ওয়াসিফের দিকে। আপনি আমাকে সিগারেট খাওয়ার অফার দিচ্ছেন? ধারার চোখে মুখে অবাক আর বিস্ময়ের ছাপ। ওয়াসিফ সামান্য হেসে বলে, জি না, সিগারেটের অফার দেয়া হয়নি আপনাকে। আপনার যদি এতই সবকিছু স্বাদ নেওয়ার ইচ্ছা হয় তবে বলুন, দুটো চুমু খাবেন আমার। আমি মাত্রই একটা সিগারেট শেষ করে এসেছি, গন্ধ স্বাদ দুটোই আছে। ধারার সঙ্গে চোখ মুখ কুঁচকে মাথা পেছনে সরিয়ে রেখে বলে, আশ্চর্য তো, আমি চুমু টুমু খেতে চাইনি। এই আস্তে চাচা, পাশের ঘরে ওরা শুনতে পাবে তো। পরপর আবার ওয়াসিফ বলে, তুই কেন খেতে চাইবি? আমি দিতে চেয়েছি। বলেই ওয়াসিফ ওর দিকে একটু এগিয়ে বসতেই ধারা চিংড়ি মাছের মতো ছটকে গিয়ে ধপাস করে শুয়ে পড়ে। ওয়াসিফ নিঃশব্দে হেসে ফেলে। সকাল হতে এবাড়ির গিন্নিদের কারো জিরিয়ে নেওয়ার মতো সময়টুকুও নেই। ওরা তিনজা মিলে সে ফজরের পর থেকে রান্নার আয়োজন ভারী ব্যস্ত। ঘরে নতুন জামাই আছে, সঙ্গে একজন মেহমানও আছে। তারপর ওরা সবাই আজ রওনা হবে। আরিয়ান সামিরের তো ছুটি হয়নি, ওয়াসিফেরও ছুটি শেষ নাকি আছে সেই বিষয়ে ওরা মা চাচিরা নিশ্চিত না। গতকাল বলল চলে যেতে হবে। পারুল বাইরের বড় রান্নাঘর থেকে শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে এ ঘরে ঢুকেই দেখলো লুইপা গ্যাসের চুলায় পাতিল বসিয়ে চায়ের পানি গরম করছে। মেয়েটার সঙ্গে গতকাল আর কথা হয়নি পারুলের। কে যেন নিতে এসেছিল এ ঘরে। ওসব ভুলে গিয়ে এগিয়ে দাঁড়ায় মেয়ের কাছে, জিজ্ঞেস করে, তোর কি মাথা ধরেছে? সরে দাঁড়া, আমি বানিয়ে দিচ্ছি চা। আমার মাথা ধরেনি আম্মু, চা আমি খাবো না, ওনাকে দেব। কাকে? সামির? হুম। উঠেছে ও? হ্যাঁ। পারুল কিছু সময় চুপচাপ দাঁড়িয়ে থাকে মেয়ের মুখের দিকে তাকিয়ে। তারপর বলে, জীবনে কিছু কিছু জায়গায় আল্লাহ আমাদের হারিয়ে দিয়ে পর মুহূর্তে আবার বিশাল কিছু দিয়ে জিতিয়ে দেন। জানি না তুই কতটুকু জিতেছিস, তবে বছর খানিক পর আল্লাহ বাঁচালে তোর কাছে আমি আবারও জিজ্ঞাসা করব তুই কতটুকু জিতলি। কথা শেষ করে পারুল নিজের কাজ সেরে আবার বেরিয়ে বড় রান্নাঘরের দিকে বেরিয়ে যায়। মায়ের বলা কথাগুলোর মর্ম বুঝতে বুঝতে এদিকে চায়ের পানিতে উতল আসতেই ধ্যান ভাঙে লুইপার। ধারার ঘুম ভাঙলো তখন।
যখন ঘড়ির কাঁটায় সকাল 8:28। গাঢ় ঘুমের আড়মোড়া ভেঙে উঠতেই টের পেল পুরুষালী কর্কশ শব্দ। মাথা ঘুরিয়ে ফিরিয়ে চোখে পড়ল বারান্দায় উল্টো ঘুরে দাঁড়িয়ে ওয়াসিফ ফোনে কাউকে মেজাজ খারাপ করে ছাড়ছে উড়াধুরা। উদম শ্যামলা পিঠের চওড়া কাঁধে এপাশ ওপাশ থেকে একটা তাওয়াল ঝুলিয়ে রেখেছে। এতক্ষণে বুঝলো ওর ঘুমটা আসলে ঠিক কার জন্য ভাঙলো। কানের কাছে এভাবে চেঁচালে কোনো মানুষ ঘুমাতে পারে? ধারা নামলো না বিছানা থেকে, কান চেপে ওভাবে বসে রইল কতক্ষণ। ঘরের সামনে থেকে সবে সামিরা যাচ্ছিল, ঘরের দোর খোলা, তাই চোখ পড়ল মেয়ের দিকে। ভদ্রমহিলা ওখান থেকে গলা উঁচিয়ে চেঁচিয়ে ওঠে মেয়ের ওপর। তোর কি কোনোদিন কাণ্ডজ্ঞান হবে না? বেলা কয়টা বাজে সেই হিসাব আছে তোর? আসলে গুণীদের কখনো বলতে হয় না তাদের কখন কি করতে হবে। নিচে নেমে দেখে যা, লুইপা সেই 7 সকালে উঠে জামাইয়ের চা নাস্তা নিজের হাতে টেনে টেনে খাওয়াচ্ছে, আর তুই এখনো বিছানায় ছাড়তে পারলি না। ওয়াসিফ আজ চলে যাবে, তুই সে খবর রাখিস? ছেলেটার কি লাগবে না লাগবে একটু এগিয়ে তো দিতে পারিস। আর কত বকলে তুই শুধরাবি? ধারা চুপচাপ মুখ ভার করে শুনলো মায়ের বকাঝকা। ইতিমধ্যে ওয়াসিফও কথা শেষ করে ফোনটা পকেটে ঢুকিয়ে ঘরে এলো। ওদের মা মেয়ের দিকে তাকিয়ে দেখে, ধারার পক্ষ টেনে নিয়ে বলে, রাতে তোমার মেয়ের ভালো ঘুম হয়নি চাচি আম্মা? কারেন্ট ছিল না তো ঘুমাতে পারিনি। আজ বেশি বকাঝকা করো না। সামিরা মোটেও গলল না ওয়াসিফের কথায়, বরং ওয়াসিফকে উপদেশের সুরে বলল, সময় থাকতে থাকতে লাগাম টান, শাসন কর, পরে পস্তাবি। তখন আমাকে নালিশ দিলেও কিন্তু শুনবো না, আগে থেকেই বলে দিলাম। আমি গায়ে টেনে বিয়ে করেছি তো, শাসন বারণ সময় বুঝেই করবো সব। তোমাদের নালিশ দিতে যাব না, নিশ্চিত থাকো। সামিরা মেয়ের দিকে কড়া চোখে তাকিয়ে চলে গেলেন। ধারা ছোট ছোট চোখ করে তাকায় ওয়াসিফের দিকে। ওয়াসিফ ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কি ঘুম শেষ হয়েছে? হুম। তাহলে এবার যা, হাত মুখ ধুয়ে আমার জন্য কড়া করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। তোর মাকে বুঝিয়ে দে তুই কামচোরা না। ধারা হ্যাঁ না কিছু বলে না, চুপচাপ উঠে চলে যায় ঘর থেকে। ওর মুডটাই আজ মা নষ্ট করে ছেড়েছে। লুইপা যখন ঘরে ঢুকলো, দেখলো সামির নিজের গোছগাছ সারছে। দুজনের দৃষ্টি এক হতেই সামির আন্তরিক হেসে আবার নিজের কাজে মনোযোগী হয়। গত রাতের পর থেকে সামির ভীষণ চেষ্টা করছে এই মেয়েটার সঙ্গে সহজ হতে। আসলে জটিলতা সামিরের বরাবরই কখনো পছন্দ ছিল না। ও আগাগোড়া যেমন সহজ, ও সর্বদা চায় সবকিছু ওর জন্য সহজ হোক, ও নিজের সবকিছু সহজ করে নিতে পারুক এমন। লুইপা এসে চুপচাপ দাঁড়িয়ে থাকে খাটের কাছে। সামির ব্যাগে সবকিছু গুছিয়ে নিতে নিতে বলে, সকালের চাটা চমৎকার ছিল, অনেকদিন পর মন মতো 1 কাপ চা খেলাম। চাটা কে বানিয়েছিল? লুইপা আস্তে করে জবাব দেয়। আমি। সামির হেসে বলে, মাশাআল্লাহ, সত্যি চা চমৎকার ছিল। ধন্যবাদ। সামির উল্টো ওকে বলে, আপনাকেও ধন্যবাদ। হঠাৎ আমাকে কেন ধন্যবাদ? সামির সহজ করে উত্তর দিল, এত সুন্দর করে আমাকে 1 কাপ চা করে খাওয়ানোর জন্য। পরের বার আসলে সকাল বিকেল নিয়ম করে 2 বার খাওয়াবেন, কেমন? আচ্ছা। সামির ওর ওয়ালেট থেকে 3টে 1000 টাকার নোট বের করে লুইপার দিকে বাড়িয়ে দিতেই লুইপা জিজ্ঞেস করে, এটা কেন? জীবনের প্রথম সবকিছুর সূচনাতে উপহার দিতে দিতে যেতে হয়। এই যে আজ চা বানিয়ে খাওয়ালেন, এটা ছিল আমার আর আপনার সূচনা। এরপর থেকে প্রতিনিয়ত এটা চলবে, কিন্তু প্রতিনিয়ত আমি আর আপনাকে উপহার দেব না, সবকিছুর সূচনাতেই দেব। এটা রাখবেন প্লিজ। লুইপা হাত বাড়িয়েও বাড়াচ্ছে না, লজ্জা নাকি জড়তাও ঠিক বুঝতে পারছে না। সামির বুঝতে পেরে আলগোছে হাতটা টেনে হাতের মুঠোয় টাকাটা গুজে দেয়। এরপর আসলে রান্না করে খাওয়াবেন, ওটার জন্য উপহার দেব। ওদের কথোপকথনের মধ্যে বেশ তাড়াহুড়ো ভঙ্গিতে আরিয়ান ঘরে ঢুকতে গিয়েও ঢোকে না। কোন রকম ঘরের দরজায় 1 পা দিতেই চিংড়ি মাছের মতো চটকে আবার বাইরে চলে যায়। ধুর, এটা তো বিবাহিত, আমার এখন এর সঙ্গে ফরমাল হতে হবে। দুটো কাশি দিয়ে আরিয়ান ওদের মনোযোগ পেতেই গলা উঁচিয়ে বলে, আমরা 10:30টার দিকে বের হব। কত দূর তুই? হয়ে গেছে। তাহলে বের হচ্ছিস না কেন? তোকে কি পাজগুলো করে বের করতে হবে আমার? সামির গিয়ে দাঁড়ায় দরজার কাছে। আরিয়ান এবার ফিসফিস করে বলে, নতুন বিয়ে তো সব বুঝি, বউ রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি আর করার, চাকরি ভাই, পেট পাচাতে গেলে। মুখের কথা অমনি গিলে ফেলে বলে, সুন্দর সুন্দর বউ পেতে হলে চাকরি করতেই হবে। সামির ভ্রু উঁচিয়ে জিজ্ঞেস করে, কয়টা লাগবে তোর বউ? আপাতত একটা হলেও হতো, কিন্তু সেই একটাই হচ্ছে না, খারাপ কপাল।
তুই যতদিন না শুধরাবি ততদিন তোর বউ হবও না। আরিয়ান অবাক ভঙ্গিতে শুধায়। কিরে ভাই, এক রাতেই পোল্টি খেলি? একটা মানুষ এভাবে কিভাবে পাল্টে যেতে পারে? সামির মাথা ঘুরিয়ে ঘরের দিকে তাকায়। লুইপার মনোযোগ ওদের দিকে নেই। লুইপা বিছানা গোছাচ্ছে। সামির এবার আরিয়ানের মতো ফিসফিস করে বলে, বউ হলো একটা সিরিয়াস বস্তু, এদের সামনে মোটেও ভ্যাবলা সাজা যাবে না। অলওয়েজ সিরিয়াস মুডে থাকতে হবে, বুঝতে পেরেছিস? গুড। এবার কি বলবি, জলদি বল। আমাদের রওনা হতে হবে। স্যার কোথায়? জানি না। তুই সবকিছু গুছিয়ে গাড়ির কাছে যা, আমরা আসছি। ওকে। আরিয়ান সবকিছুতে আগে থাকে। ধীরে সুস্থে সবার থেকে বিদায় নিয়ে যখন বড় উঠোনে পা রাখে, ঠিক তখন আচমকা পেছন থেকে লোপা চেঁচিয়ে উঠে বলে, ও আঙ্কেল, এবার বেড়াতে আসবেন কিন্তু আমাদের বাড়িতে। কপাল কুঁচকে একরাশ বিরক্তি নিয়ে আরিয়ান ঘুরে দাঁড়ায়। কপাল থেকে বিরক্তির রেখা সরিয়ে সামান্য হেসে বলে, আর আসবো না, তোমরা ভালো থেকো। কেন আঙ্কেল? আমি আরো ভেবেছি পরের বার আসলে আন্টিকে সাথে করে নিয়ে আসতে বলবো। আপনি বিয়ে করেছেন আঙ্কেল? কথাগুলো বলতে বলতে লোপা উঠানে নেমে আরিয়ানের সামনাসামনি দাঁড়ায়। আরিয়ান দেখে মেয়েটাকে। বয়স ওই 16 কোঠায়, কিন্তু কথা আর চালচলনে বেশ মুরব্বি টাইপ। গায়ের ওনার এক কোনায় কি যেন বেঁধে রেখেছে। আরিয়ান ওর কথার জবাব না দিয়ে উল্টো জিজ্ঞেস করে, ওর নাই কি বেঁধে রেখেছো পিচ্ছি? তেঁতুল খাবেন আপনি? না, ওসব খাই না। লোপা নাছোড় বান্দামি। ও মনে করে ওদের গ্রামের এমন সব খাবার দাবার শহরের ওই মানুষগুলো খায় না, কিন্তু একবার যদি একটু ছেকে দেখে তবে মুখে সেই স্বাদ লেগে থাকবে বহুদিন। ওনার কোণা থেকে গিট খুলে দুটো তেঁতুল বাড়িয়ে ধরল আরিয়ানের সামনে। এই দুটো নিন, সময় করে লবণ মরিচ দিয়ে মেখে দেখবেন, খুব মজা। আরিয়ান চেয়ে দেখে মেয়েটাকে। মুখটা জুড়ে সরলতার আভা ছড়িয়ে আছে। ও আর না করলো না, হাত বাড়িয়ে নিল। খাবে কিনা সে পরের হিসাব। আচ্ছা, নিলাম। খুশি তুমি? হ্যাঁ। আচ্ছা, ভালো থেকো পিচ্ছি, আসি। আমাকে পিচ্চি রাখবেন না আঙ্কেল? তবে আমাকেও আঙ্কেল ডেকো না, নিজের কাছে নিজেকে বুড়ো ফিল হয়। লুইপার সরল প্রশ্ন। তবে কি ডাকবো? তোমাদের বাড়িতে আসা যাওয়া করতে করতে পরিচিত হয়ে গেছি না, ভাইয়া ডেকো। আচ্ছা, পরের বার আসলে ডাকবো। ওদের কথোপকথন এখানেই শেষ হয়। লোপা তিরিং বিরিং করে লাফাতে লাফাতে বাড়ির মধ্যে ঢোকে। আরিয়ান অতটুকু সময় তাকিয়ে দেখে, চোখ নামিয়ে চেয়ে থাকে তেঁতুল দুটোর দিকে। সামান্য হেসে ওই দুটোকে পকেটে ভরে আবার তাকায় বাড়িটির দিকে। এরপর আর দাঁড়াই না, চলে যায় রাস্তার মোড়ে, যেখানে গাড়ি এসে থেমেছে ওদের জন্য। ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে ধারা। চুপচাপ দাঁড়িয়ে দেখছে মা ছেলের আদরে জবরদস্তি। ওয়াসিফ তাড়াহুড়ো করছে বেরিয়ে যাবে বলে। এদিকে শাহিনুর ভাতের প্লেট গুছিয়ে এনে ছেলের মুখের দিকে তাকিয়ে একের পর এক বলেই চলছে, খেয়ে যা, শুধু চা খেয়ে এত পথ যাওয়া যায় নাকি? পথে খিদে লাগবে। ওয়াসিফ সে কথা শুনছে না। শাহিনুর অধৈর্য হয়ে নিজের হাতে ভাত মেখে ছেলের মুখের সামনে ধরতে ওয়াসিফ থামে। শাহিনুর বলে, তুই না খেয়ে গেলে আমার খারাপ লাগবে। এই কয়টা ভাত খেয়ে খুব বেশি দেরি হবে না, আমি খাইয়ে দেই, আয়। ওয়াসিফ মায়ের মমতা ভরা অনুরোধ শুনে চুপচাপ স্থির হয়ে বসে মায়ের পাশে। মিনিট 5 সময়ের মধ্যে খেয়ে উঠে মায়ের আঁচল টেনে মুখ মুছে নিতে নিতে বলে, তোমার মতো করে হয়তো আর কেউ কখনো এভাবে ভালোবাসবে না আমাকে। আমাকে ভালোবাসার মতো পৃথিবীতে একমাত্র তুমিই আছো। কথাটা ওয়াসিফ বলল ঠিকই, তবে ধারার চোখে তখনও ওয়াসিফের দিকে। কথাটার মধ্যে ঠিক কি ছিল ও জানে না, তবে মানুষটাকে কখনো এভাবে আবেগী হতে দেখেনি কখনো। শাহিনুর এটো প্লেট হাতে বেরিয়ে যেতে যেতে ওয়াসিফও মায়ের পিছু পিছু হেঁটে বেরিয়ে যায়। ধারা যে ঘরে ছিল, তবুও কেউ তাকে এসে বলে গেল না যে সে চলে যাচ্ছে। ঘাড় ঘুরিয়ে ধারা দেখে মানুষটা চলে যাওয়া। মস্তিষ্ক বুঝে উঠতে পারছে না হঠাৎ এমন ব্যবহারের কারণটা কি। যে মানুষটা সকালে ও এক কাপ চা খেয়ে চেয়ে খেলো, ভালো মন্দ দুটো কথা বললো, সে চলে যাচ্ছে, অথচ একবার বলেও গেল না। ধারা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকে না, বেরিয়ে যায় ঘর থেকে। ওয়াসিফরা ইতিমধ্যে বাড়ি ছেড়ে উঠানে বেরিয়েছে। মা, বড় মা, বাবা, আপা ওরা সবাই ওদের পিছু পিছু রাস্তার মোড় পর্যন্ত এগিয়ে দিতে যাচ্ছে। শুধু যাচ্ছে না ধারা,
ও দোতলার খোলা বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে দেখছে সবকিছু। ওয়াসিফ রাস্তা অব্দি গেল না, কি যেন মনে করে ওদের কিছু একটা বলে পুনরায় বাড়ির ভেতরে ঢুকলো। ধারা ছুটে গিয়ে নিচে নামতে চায়, তবে তার আগেই ওয়াসিফ দোতলায় উঠে সোজা নিচের ঘরে ঢোকে। মিনিট 2 পর ওয়াসিফ লম্বা কদমে আবার বেরিয়ে যায় বাড়ি থেকে। এই পুরোটা সময় ধারা সিঁড়ির কাছেই দাঁড়িয়ে ছিল। লোকটা ওর পাশ কাটিয়ে 2বার আসা যাওয়া করলো, অথচ একবারের জন্য তাকালোও না। হঠাৎ এই উপেক্ষার কারণ বোঝে না ধারা। ও ছুটে গিয়ে উঠানে দাঁড়াতেই দেখলো বাড়ির সবাই ওদের রওনা করে ফিরে আসছে। তার মানে এবারের মতো চলে গেল সে। মাঝে কেটে গেল সপ্তাহ খানিকেরও বেশি সময়। এ সময়টুকুতে ওয়াসিফ থেকেছে ভারী ব্যস্ত। ঠিক মতো না নিয়েছে নিজের প্রতি খেয়াল, না নিয়েছে সময় করে বাড়ির খবরাখবর। মাঝে মধ্যে মায়ের হুটহাট কলে সেকেন্ড কয়েক কথা বলে কেটেছে লাইন। এত সব ব্যস্ততার সামলে উঠতে গিয়ে কখনো কখনো মেজাজ হারিয়েছে বারবার। চরম বিরক্ত হয়েছে কয়েকবার। মানুষ যখন লাইফের কোনো চূড়ান্ত লক্ষ্য ঠিক রেখে এগোতে চায় এবং বারবার প্রতিবারই সেই লক্ষ্য থেকে সরে যায় বা ছুটে যায়, তখন মানুষ তার বিরক্তির চরম লেভেলে অতিক্রম করে যায়। ওয়াসিফের ব্যাপারটাও এখন ঠিক তেমনই। ঘড়ির কাঁটা তখন রাত 1:45-র কাছাকাছি। ঘর্মাক্ত শরীরে এখনো ছাপিয়ে আছে সেনাবাহিনীর জল ছাপার ইউনিফর্ম ও উজ্জ্বল ব্যাজগুলো। সারাদিনের ক্লান্ত শরীরখানা টেনে নিয়ে ঢুকলো নিজস্ব কটেজে। কটেজের পুরো ঘরগুলো তখন ঘুটঘুটে অন্ধকারে তলিয়ে আছে। সেই যে ভোরবেলায় বেরিয়েছিল আর ফিরল সবে। ওয়াসিফের আর ইচ্ছে করে না ঘরের বাতিগুলো জ্বালিয়ে আলো দিতে। চেনা পরিচিত কটেজ ওর। অন্ধকারের মধ্যেও বুঝতে পারে কোথায় কি। ভেতরে ঢুকে খট করে দরজা বন্ধ করে হেঁটে গিয়ে দাঁড়ায় কটেজের বারান্দায়। বারান্দার দরজা খুলতে এক ফালি চাঁদের আলো এসে হুমড়ে পড়ল কটেজের রুম জুড়ে। ওয়াসিফ তা উপেক্ষা করে চুপচাপ বসলো ইজি চেয়ারটাতে। ইউনিফর্মের গলার কাছের দুটো বোতাম খুলে শরীরটা এলিয়ে দিয়ে রাখলো চেয়ারটাতে। চারতলার দক্ষিণের বারান্দায় হৈ হৈ করে ভারী রাতের হাওয়ায় সারাদিনের ক্লান্তি ভরা শরীরটা যেন একটু স্বস্তির দিশা পেল। মিনিট 10 পর ভাইব্রেট করে রাখা ফোনটা বেজে উঠতেই লেগে যাওয়া চোখ দুটো ঝাপটে হেলিয়ে রাখা শরীরটা উঠে বসে ফোনের স্ক্রিনে রাখতেই দেখলো শশী, জুনিয়র অফিসার, লিখে সেভ করা নাম্বার থেকে কল। এত রাতে ফোন কল পেয়ে কপালের স্তরে ভাঁজ ফেলে তাকিয়ে থেকে যেই মুহূর্তে কল শেষ হবে ঠিক ওই মুহূর্তে কলটা রিসিভ করলো ওয়াসিফ। ফোন কানে ঠেকাতে ওপাশ থেকে মোলায়েম মেয়েলি কণ্ঠ ভেসে এলো। স্যার কি কটেজে ফিরেছেন? জি, মাত্র। ফ্রি আছেন? কেন, জরুরি কিছু? জি মানে জরুরি স্যার, ওই ডকুমেন্টস বিষয়ে একটু আলাপ ছিল। ওয়াসিফের স্পষ্ট জবাব। কাল করব। স্যার দেরি হয়ে যাবে, এখন করলে কি সমস্যা? আমি ক্লান্ত। এই কথাটুকু ওকে বলতে গিয়েও ওয়াসিফ বলে না। ওকে তাকে ক্লান্ত না ভালো এসব বুঝিয়ে বলতে হবে? ওয়াসিফ বলে, আপাতত আমি অন্য কিছু ভাবছি শশী, এই বিষয়ে কাল আলোচনা রাখছি। ওয়াসিফের তরফ হতে কল যে কেটে যাবে বিষয়টা বুঝতে পেরে শশী তাড়াহুড়ো করে বলে, স্যার আমি কি কটেজে আসতে পারি? আসলে আমার কাছে একটা ইনফরমেশন আছে, বিষয়টা নিয়ে আপনার সঙ্গে আলোচনা খুব জরুরি। এই মুহূর্তে ওয়াসিফের মেজাজ নিয়ন্ত্রণ ওর হাতে নেই, তবুও চেষ্টা চালিয়ে গড়াত গলায় বলে, নো, তুমি কটেজে আসতে পারো না। আগামীকাল অফিসিয়াল আলোচনা হবে এই বিষয়ে। কথা শেষ করে ওয়াসিফ নিজে ফোন কল কাটে। বিপরীত পাশের আর কোনো কথা শোনার অপেক্ষায় থাকে না। ফোনটা সেন্টার টেবিলের উপরে ছুঁড়ে ফেলার মতো করে রেখে পুনরায় গা এলিয়ে দেয় ইজি চেয়ারে। মস্তিষ্ক জুড়ে ভাবনারা ছেকে ধরে। দুয়ে দুয়ে যদি 4 মিলেও যায় তবে এই কাহিনী এখানে শেষ হবে, আবার হবে না। ধারণা করা যায় ডকুমেন্টস চুরির পেছনে কাছের কারো হাত নিশ্চয়ই আছে। এরই মধ্যে ফোনটা আবারও বেজে উঠতে ওয়াসিফ বিরক্তি নিয়ে ফোনটা হাতে তুলতেই দেখে সামিরের কল। ফোনটা রিসিভ করলো ওয়াসিফ। কিছু বলবে সামির? স্যার কি ঘুমিয়ে পড়েছিলেন? আসলে সরি স্যার এত রাতে কল করার জন্য। ফর্মালিটি সাইডে রেখে সোজা সাপটা বলো, জরুরি কিছু। জি স্যার। বলে ফেলো। বলছিলাম স্যার, ডকুমেন্টস যদি সত্যি চুরি হয় তবে তারা এখনো কেন চুপচাপ আছে? আমাদের উপর অ্যাটেম্প টু মার্ডার স্টেপ কেন নিচ্ছে না? তোমার কি মরার অনেক শখ হয়েছে সামির? নো স্যার। ডকুমেন্টসগুলো কিভাবে চুরি হলো, কে করলো, এসব কিছু না ভেবে এই মাঝরাতে তুমি আমাকে কল করে জিজ্ঞাসা করছো ওরা কেন আমাদের মার্ডার করছে না? সামির কিছু বলতে যাবে তার আগে ওয়াসিফ ওকে থামিয়ে দিয়ে বলে, তুমি আর আরিয়ান কাল থেকে জোড়া ভেঙে আলাদা থাকবে। তোমাদের কাজও আলাদা আলাদা সেক্টরে দেবো আমি।
দুটো একসাথে থেকে থেকে যার যেটুকু বুদ্ধি জ্ঞান ছিল সব গিলে ফেলেছো। ওয়াসিফের ধমক খেয়ে সামির মৃদুস্বরে ডাকে। স্যার, আবার কি? আমার মনে হয় ডকুমেন্টস চুরি হয়নি, ডকুমেন্টস হারিয়ে গেছে। আপনি বলেন স্যার, ডকুমেন্টস যদি চুরি হতো তবে ওরা কি এতদিন আমাদের জান নিয়ে ঘুরতে দিত? যে ডকুমেন্টস চুরি করবে সে কি এতদিন ওসব নিয়ে বসে থাকবে? পাবলিশ করে দেবে না সবকিছু? ওয়াসিফ মনোযোগ দিয়ে শুনল কথাগুলো, নীরবে দম ফেলে বলল। যদি এমন হয় ডকুমেন্টসগুলো চোর চুরি করে তাদেরই হাতে তুলে দিয়েছে, তারা এখন নিশ্চিত তাদের কোনো কিছুই প্রকাশ্যে আসবে না। আবার শুরু করেছে তাদের পাপ কাজ। যদি ব্যাপারটা এমন হয় সামির, তখন কি বলবে তুমি? এরকমটা তো কখনো ভেবে দেখিনি স্যার। ওয়াসিফ সামান্য হেসে বলে। তোমাদের ভাবনা চিন্তা যেখানে শেষ হয়, মেজর শাহেদ ওয়াসিফের চিন্তা ভাবনা ঠিক সেখান থেকে শুরু হয় এবং খুব গভীরে গিয়ে ঠেকে সেসব চিন্তারা। সামির কিছু বলতে যাবে তার আগে ওয়াসিফ বলে। রাখছি এখন, আগামীকাল কথা হবে। ওকে স্যার। এদিকে ধারারও বেড়েছে ভীষণ চাপ। এতদিনে পড়াশোনা সেভাবে না করার ফলাফল মেয়েটা হাড়ে হাড়ে টের পাচ্ছে। গত পরশু হুট করে নোটিশের মাধ্যমে জানিয়ে দিয়েছে টেস্ট পরীক্ষা তারিখ সমূহ। মাথার উপরে এখন পাহাড় সম ভার। কবে কিভাবে এত এত বইয়ের সিলেবাসও এই কয়দিনে শেষ করবে? সাবজেক্টগুলোও তো মারাত্মক। ফিজিক্স, হায়ার ম্যাথ, রসায়নের জৈব যৌগের চ্যাপ্টার। টেনশনে টেনশনে মেয়েটা প্রায় পাগল হতে বসেছে। সমস্ত বিছানায় বই খাতা ছড়িয়ে ছিটিয়ে রেখে ধারা 4 হাত পা মেলে চিত হয়ে শুয়ে আছে, চোখ সিলিং এর দিকে। সন্ধ্যায় বেশ ঝাল ঝাল করে মুড়ি চানাচুর একসঙ্গে মেখেছিল বড় মা। ধারাকে কতবার ডাকার পরও গেল না মেয়েটা। লুইপা এক বাটি মুড়ি চানাচুর সমেত নিয়ে ঘরে ঢুকেই দেখে বোনের এই অবস্থা। লুইপা কোমরে হাত চেপে ভীষণ বিরক্ত হয়ে ওকে দেখতে দেখতে বলে। কতবার বলেছি তুই একটু পড়তে বস। ইন্টারমিডিয়েটের সায়েন্স খুবই কঠিন, তখন শুনিস নি কথা। পড়া তো দূরে থাক, 2-3 বাদে 7 দিনের মাথায় তোর পরীক্ষা, তুই এখন টেনশন করবি না তো পড়া মুখস্থ করবি? ধারা শোয়া থেকে উঠে বসে, মুখটা ভার রেখেই বলে। আস্তে বল আপা, মা শুনতে পেলে পিঠের চামড়া তুলে ফেলবে। লুইপা মুড়ির বাটির ওর সামনে রেখে ধমকে বলে। চামড়া তুলে ফেলাই উচিত। ইদানিং তুই খুব বেড়েছিস, কারো কথাই শুনিস না। তুইও আমাকে এভাবে বকছিস আপা? বকি কি আর সাধে? তোর ভালোর জন্যই তো। লুইপার কথা শেষ হয় না। ধারা ধূপ ধাপ বইগুলো গুছিয়ে শো শো গতিতে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে। আমি খারাপ, তাই তোরা সবাই বকিস। আমি আসলেই খারাপ, আমি সত্যিই খারাপ। লুইপা বুঝতে পারেনি মেয়েটা এভাবে যেতে যাবে। ইস, ও কি একটু বেশি বকাঝকা করে ফেললো? এমনিতেই মেয়েটা পরীক্ষার টেনশনে শেষ হয়ে যাচ্ছে। লুইপার সঙ্গে সঙ্গে মুড়ি মাখার বাটি হাতে ছোটে পেছন পেছন। এই ধারা শোন। আরে আমি তো অত বকিনি তো। ও ধারা, বোন আমার, শোনো না বাবু। কে শোনে কার কথা? ধারা সোজা হেঁটে গিয়ে ওয়াসিফের ঘরে দরজা আটকে দেয়। ওয়াসিফ চলে যাওয়ার পর থেকে ধারা এ ঘরে একেবারের জন্য আসেনি, তবে আজ আসতে বাধ্য হয়েছে নিজের রাগ ধরে রাখতে। এ বাড়িতে আপাতত এ ঘরটাই ওর জন্য নিরিবিলি। এখানে কেউ এসে বলবে না সাইডে ঘুরে বস, ওপাশে সরে ঘুমা, আস্তে পড়, জোরে পড়। লুইপা মিনিট 2 বন্ধ দরজার সামনে ডাকাডাকি করলেও লাভ হয় না। ধারা ডাকে সারা শব্দ দেয়নি।